স্টুডেন্টস কেমন আছো? আমি সৌম্যদীপ, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই সৌম্যদীপ মুনিয়ান চ্যানেলে। তো ফিজিক্স, বায়োলজি, সায়েন্স অফ ক্লাস 10, 9, 8 কোনো সমস্যা নেই। মাধ্যমিকের টপ রেজাল্ট আমি এখান থেকে তৈরি করব। আজ থেকে আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত দুটো করে চ্যাপ্টার আপলোড করার। ওয়ান শট হোক, পার্ট 1 পার্ট 2 হোক, মাধ্যমিকের জন্য চ্যাপ্টারগুলো আপলোড করব ভৌতবিজ্ঞানে। তো তোমাদের কি হবে, মন দিয়ে পড়া, আমি বই ধরেই চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। যে চ্যাপ্টার যতটুকু থিওরিটিক্যাল করাবো, প্র্যাকটিসও ততটাই করাবো। যা যা দরকার আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সৌম্যদীপ মুনিয়ান, কারণ একটা চ্যাপ্টারে তো বই থেকে সব কিছু হয় না। আমি যেই টেক্সটটা আজকে পড়াবো এখান থেকেও তো সব কিছু দেওয়া সম্ভব নয়, কারণ এই চ্যাপ্টার যদি আমি পড়াবো যে রাসায়নিক, এই চ্যাপ্টার বেসিক থেকে পড়তে হলে আমাদেরকে আগে জানতে হবে যে এই চ্যাপ্টারের অ্যাকচুয়াল বেসিক থেকে জানতে হলে এই চ্যাপ্টারের সম্বন্ধে অনেক কিছু জানতে হবে, যেটা ক্লাস 9-এ ছিল, পারমাণবিক ওজন, আণবিক ওজন। তো সেটা তো আর এখানে পাবো না, সেটা 9-এর সেখানে পাবো। তো সেটাকে আমাদেরকে আপলোড করতে হবে আমার চ্যানেলে। তো সেটা নিশ্চয়ই আমি এখন দেওয়া সম্ভব নয়। তো যা যা দরকার আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করবো বা আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে আপলোড করবো। তো জয়েন হয়ে যাও, সেখান থেকে পেয়ে যাবে। চলো, কি বলছো রাসায়নিক গণনা বা কেমিক্যাল ক্যালকুলেশনস? কোনো রাসায়নিক সংকেত, তাই তো, কোনো রাসায়নিক সংকেত বা বিক্রিয়ার সমীকরণ থেকে বিভিন্ন পদার্থের ভর, আয়তন, বাষ্প ঘনত্ব জানাই হলো রাসায়নিক গণনা। তাহলে একটা রাসায়নিক গণনা কাকে বলে? যে আমি কোনো রাসায়নিক সংকেত, ধরো CH4, মিথেনের সংকেত CH4, তো এখান থেকে আমি কী কী জানতে পারি না, তার ভর, তার ওজন, তার আয়তন, তার বাষ্প ঘনত্ব জানতে পারি কি পারি না? জানতে পারি। আবার যদি কোনো বিক্রিয়া হয়, সেই বিক্রিয়া থেকেও আমি কত গ্রাম থেকে কত উৎপন্ন হয় সেটা আমি জানতে পারি তো। তাহলে একেই বলা হবে কি কেমিক্যাল ক্যালকুলেশনস, রাসায়নিক গণনা। রাসায়নিক বিক্রিয়া এবং কোনো রাসায়নিক সংকেত থেকে ভর, সংকেত, ওজন, আয়তন, বাষ্প ঘনত্ব সম্পর্কে যাটা জানা যায় সেটা হচ্ছে আমাদের রাসায়নিক গণনা। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, একটা বিক্রিয়ার সমীকরণ লিখতে হলে কী জানবো? দেখো, সমীকরণ হতে হলে আমাদেরকে জানতে হবে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ কী। সহজ কথায়, বিক্রিয়ক হচ্ছে যারা বিক্রিয়ার পূর্বে যুক্ত হয়ে বিক্রিয়াকে সাহায্য করে, সেটা বিক্রিয়ক। আর বিক্রিয়ার পরে যেটা উৎপন্ন হয় সেটা বিক্রিয়াজাত পদার্থ। সেটা কি পদার্থ না, সেটা বিক্রিয়াজাত পদার্থ। বলছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে, মানে উভয় পাশের সমতা বিধান করে, চিহ্ন ও সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকে বলা হবে রাসায়নিক সমীকরণ। আমি একটা রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণ কখন বলবো না, যখনই সেটাকে আমি ব্যালেন্স করতে পারবো তার পরমাণু সংখ্যাগুলিকে উপযুক্ত চিহ্ন সংকেতের সাহায্যে। তাহলে যারা যারা বিক্রিয়ার পূর্বে থাকবে তাদেরকে কি বলবো? বিক্রিয়ক। আর যারা যারা বিক্রিয়কগুলো বিক্রিয়ার পরে যে উৎপন্ন করবে তাদের বলবো বিক্রিয়াজাত পদার্থ। এবার জানবো যে একটা যেমন দর্জে বলছে যে হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়া হাইড্রোজেন ক্লোরিন উৎপন্ন হয়। তাহলে যখন বিক্রিয়ক কি এগুলো না, এখানে বিক্রিয়ক কোনটা না, হাইড্রোজেন এবং ক্লোরিন, এরা তো বিক্রিয়া করছে। এবার বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন ক্লোরাইড বা HCl। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এটা একটা আমাদের কি, এটা একটা আমাদের রাসায়নিক বিক্রিয়া। এবার কিন্তু একটা এখনও রাসায়নিক সমীকরণ হয়নি, কারণ H2-তে পরমাণুর সংখ্যা কত? 2টি। Cl2-তে পরমাণুর সংখ্যা কত? 2টি। যখন ইকুয়াল টু HCl পেলাম, HCl দেখো পরমাণুর সংখ্যা 1টি, সেলে 1টি, তাহলে আমাকে সামনে দিয়ে 2 দিই, তাহলে তখনই কী হবে? সমান হবে বাম ধারের সঙ্গে। যে বাম ধারের যেমন 2টো হাইড্রোজেন ছিল, ডান ধারেও 2টো হাইড্রোজেন। বাম ধারেও যেমন 2টো ক্লোরিন পরমাণু ছিল, ডান ধারেও 2টি ক্লোরিন পরমাণু। তাহলে এটাই হচ্ছে কি রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণের তাৎপর্য হচ্ছে যে রাসায়নিক সমীকরণ থেকে নিম্নলিখিত তথ্যগুলি জানা যায়। গুণগত তথ্য, পরিমাণগত তথ্য। গুণগত তথ্য কি না, গুণগত তথ্য হচ্ছে এটা যে বিকারক মানে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের নাম ও সংকেত জানতে পারি। তার প্রোফাইল সম্বন্ধে জানা, তার নাম ও সংকেত জানা, সেই মৌলের চিহ্ন জানা, সেই মৌলটা কী পরমাণু দ্বারা গঠিত তার চিহ্ন, তার আণবিক সংযুক্তি, এগুলো টুকটাক জানা।
আর পরিমাণগত তথ্যটা কি না পরিমাণ জানবো, অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ওজন, অনুপরমাণুর সংখ্যা, তাই তো, এবং সেখানে হচ্ছে আয়তন এসটিপিতে, তারপরে হচ্ছে বাষ্প ঘনত্ব, তারপরে হচ্ছে এগুলো জানতে হবে। আর এটা দেখো শেষ পয়েন্ট আছে যে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের ভরের সমতার সাপেক্ষে ভরের সংরক্ষণ সূত্রের সত্যতা। এগুলো আমি পরে ডিটেলসে বুঝবো। এটার মানে হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র মানে যে ভরটা কোথাও না আমার নষ্ট হয়নি, বাম ধারে যে পরিমাণ ভর উৎপন্ন হয়ে যত ভরের বিক্রিয়ক যুক্ত হয়ে বিক্রিয়া করে বিক্রিয়াতে উৎপন্ন করেছে, মানে বাম ধারে বিক্রিয়কের মোট ভর সংখ্যা ডান ধারে বিক্রিয়কের মোট ভর সংখ্যার সঙ্গে সমান। তো এই পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার জন্য এত কিছু হয়তো পড়বে না, কিন্তু আমাদেরকে ব্রেনে সব কিছু সেট করে নিয়ে যেতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে হয়তো এত কিছু পড়বে না, হয়তো এমসিকিউ হয়তো অঙ্ক পড়বে, সে ভয়ও আমি দূর করে দেবো, চিন্তা নেই। কিন্তু শুনে নাও আজকে একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, যখন আমি প্র্যাকটিস সেশন আনবো তখন আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো, সেটা পূজার সময় আসবে সেই ক্লাস। এখন থিওরিটিক্যালি চ্যাপ্টারগুলিকে ভালোভাবে বুঝে রেডি করে নেওয়াই উচিত, বা আমি যা যা বলবো, যা যা কমিউনিটি পোস্টে আপলোড করবো, যে সংকেত, যে বিক্রিয়া, যে ছক পড়তে বলবো, সেগুলো অ্যাটাচড করে পড়ে নিও। এই চ্যাপ্টার আজকেই সম্পূর্ণ ওয়ান শটে পড়েছি ঠিকই, কিন্তু এই চ্যাপ্টার আজকে কমপ্লিট হবে না। কবে কমপ্লিট হবে? যখন আমি ভালো প্র্যাকটিস করাবো, যখন আমি কাল বা পরশু কমিউনিটি পোস্টে আমি অসংখ্য যখন বিক্রিয়ার আর লিস্ট ছাড়বো, তাই তো, যখন কোনো টেবিল ছাড়বো, মোলের সূত্র ছাড়বো, তখনই চ্যাপ্টার গিয়ে তখন কমপ্লিট হবে। এখন কাজকে আমি যা বলছি চুপচাপ শুনে মন দিয়ে শুনে যাও। এগুলো পরীক্ষার জন্য পড়বে না, তাহলে গুণগত তথ্য পরিমাণ তথ্য জানলাম, একটা উদাহরণ দ্বারা বোঝানো আছে, দরকার নেই, স্কিপ করে আপনি রিডিংও পড়তে পারো। চলো এবার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ভর সংরক্ষণ। কি বলছে ভর সংরক্ষণ, এটা ভালো করে বুঝবো আমরা। এটা থেকে পরীক্ষায় 3 নম্বর একটা প্রশ্ন আসতে পারে। বলছে পদার্থের ভর অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে ভর সর্বদা সমান থাকে। কি থাকে? ভর সর্বদা সমান থাকে। চলো একটা উদাহরণ দ্বারা বুঝিয়ে দিই। ধরো এখানে আমি বললাম H2 যুক্ত O2 মিলে কি উৎপন্ন করে? আমার ডান ধারে উৎপন্ন করে জল, তাই তো, জল উৎপন্ন করে। কেটে গেছে না, চলো ছোট করে লিখছি, জল উৎপন্ন করে এইটা। এবার বলো যে হাইড্রোজেনে কটা পরমাণু আছে? না, 2টা। অক্সিজেনে কটা? 2টা। কিন্তু এখানে ডান ধারে দেখো তো, হাইড্রোজেনে তো দুটাই আছে, অক্সিজেনে কি 2টা আছে? একটা আছে। সমতাবেদন করতে হলে এখানে 2 দাও, এখানে 2 করলে কত হবে? এখানে 2 আমি লিখে দিলাম 2, এখানে কিছু বলতে হবে না, এখানেও 2 দিয়ে দাও। দেখো অক্সিজেনে 2টা, হাইড্রোজেনে 4টা, এটা 4টা হয়ে গেল। তাহলে এবার ভরের সংরক্ষণ সূত্র বলছে এটা হাইড্রোজেনের ভর কত? 1, তাহলে মোট কত হচ্ছে? 4টা, তাহলে এখানে কত হবে? 4। একটা অক্সিজেনে কত? 16, দুটোর জন্য কত হবে? 32, তাহলে মোট এখানে কত হবে? 36। আর বলো জলের কত হয়? 18। কীভাবে 18? 2 একটা আর একটা অক্সিজেন 16, কত হবে? 18, আর 2 কত? 36, তাহলে টোটাল কত হবে এখানে? 36। তাহলে বাম ধারেও 36 আর ডান ধারেও 36, তাহলে এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র, তাই তো। ভরের সংরক্ষণ সূত্র এটাই বলছে যে পদার্থের ভর অবিনশ্বর, সৃষ্টি বা ধ্বংস করা যায় না, রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে মোট ভরটা সমান থাকে। এটাকে ব্যাখ্যা করেছে, এটার থেকে, এই ব্যাখ্যা থেকে মোস্ট ভালো ব্যাখ্যা হবে আমি যে উদাহরণ দিয়ে বোঝালাম সেই ব্যাখ্যাটা দিয়ে দিও। আসো এবার আমি কি দেখব না, এবার আমি দেখব যে 19বিংশ শতকের কি হবে না, বিজ্ঞানীরা ভরের নিত্যতা সূত্র শক্তির সঙ্গে পৃথক করে, কিন্তু ভালোভাবে বিচার করে দেখলে বোঝা যায় যে রাসায়নিক পরিবর্তনের সময় ভর শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এ সংক্রান্ত আমি ইকুয়াল টু mc² সূত্রটা ভালোভাবেই পড়তে পারবো। এই যে সূত্রটা হলো = mc², যেখানে ই হচ্ছে শক্তি, এম হচ্ছে ভর, সি হচ্ছে আলোর বেগ। যেখানে 1 গ্রাম ভর শক্তি রূপান্তরিত হলে উৎপন্ন তাপ শক্তি, বারবার বলছি শক্তিটা নিশ্চয়ই তাপ শক্তি রূপান্তরিত হবে। ভরটা কত হবে? 9 × 10⁻13 জুল। 1 জুল = 10⁻7 আর্গ করলে হবে কত? 9 × 10⁻20 আর্গ। ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটা পরীক্ষায় পড়ে। কি পড়ে পরীক্ষায়? না, পরীক্ষায় পড়বে যে
কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের ভর ও শক্তির মোট পরিমাণ, আগে বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে শুধুমাত্র ভরের হিসাবটাই সমান হবে বাম ধারের সঙ্গে ডান ধারে, এখন বলবো ভর আর শক্তি বাম ধারে যা হবে ডান ধারেও পরিমাণটা একই থাকবে। এই মহাবিশ্বে ভর ও শক্তির মোট পরিমাণ ধ্রুবক ও অপরিবর্তিত থাকে। এবার বলবো যে গণনা, ওজন সংক্রান্ত গণনা কি দেয় দেখব। তো চলো, এগুলো গাণিতিক ঝামেলা আছে, এগুলো এখানে পড়ার দরকার নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসো দেখ, প্রথম ব্যাপারটা যে আমি যেটা আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট কিছুই আমি আলোচনা করতে যাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্ট্যান্ট আলোচনা করতে যাচ্ছি মানে অঙ্ক আমি শেখাতে যাব। প্রথম কথা বলি, এখানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো লেখা আছে সেগুলো হচ্ছে ইনকমপ্লিট, মানে অনেক কম লেখা আছে। তোমাকে কি করতে হবে, ক্লাসের শেষে আমি কাল পরশু দিকে আমার কমিউনিটি পোস্টে বা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সৌম্যদীপ মুনিয়ান সার্চ করে নাও, সেখানে আমি কতগুলো বিক্রিয়ার লিস্ট ছাড়বো, তোমাদের কাজ হবে সেই বিক্রিয়ার লিস্ট মুখস্থ করে নেওয়া। দ্বিতীয় কথা, আমি টেবিল একটা ছাড়বো, কার আণবিক ভর, কার আণবিক ভর, পারমাণবিক ভর যত, সেই টেবিলটা মুখস্থ করে নেওয়া, তুলে নেওয়া। দ্বিতীয় নম্বর ছাড়বো যে সংকেত ভর কীভাবে নির্ণয় করতে হয়, সেটাও আমি একটা উদাহরণের সাহায্যে আলাদা ভিডিওর মাধ্যমে হোক বা আমি খাতা পেন রেডি করে দেবো। আর 4 নম্বর হচ্ছে আমি যখন প্র্যাকটিস সেশন নিয়ে আসবো, সেই প্র্যাকটিস সেশনে ফটাফট জয়েন করে নেওয়া আরও প্র্যাকটিসের সুবিধার্থে। তাই তো, তাহলে চ্যাপ্টারটা তখনই কি হবে, কমপ্লিট হবে। এখন চ্যাপ্টার কমপ্লিট না, চলো দেখছি আমি। বলছে যে 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণভাবে যদি বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। বলছে তাহলে আগে বিক্রিয়াটা দেখো, কি বলছে বিক্রিয়াটা, দস্তা মানে কি না জিঙ্ক, তাহলে দস্তা যখন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে কি উৎপন্ন হবে, এটা হচ্ছে না কি বিক্রিয়া বলে না, বিনিময় বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে ভালো ধর, প্রতিস্থাপন বিক্রিয়া। যে দেখো জেডেনের প্লাস H2SO4, তাহলে জেডেন নিয়ে নেবে SO4 কি, আর H2টা পড়ে থাকবে। তাই তো, এবার তোমাকে অত রকেট সায়েন্স করার ভাই দরকার নেই, অত সময় নেই মাধ্যমিকে তুমি ভেবে সেখানে কেমিক্যাল ইকুয়েশন করে বিক্রিয়া পাবে না, অতটাও সময় তোমার নেই। তোমার হাতে কি আছে, তোমার হাতে যত রাসায়নিক বিক্রিয়া আছে সেগুলোকে মুখস্থ করার পাওয়ার আছে, তো সেগুলোকে মুখস্থ করে যাও। সমতা বিধান করার দরকার নেই, পরীক্ষা হলে বসেই করতে পারো, বা সমতা বিধান অনুযায়ী মুখস্থ করে যাও। তোমার কাজ কি, একটা টেবিল মুখস্থ করা, মৌলের সূত্র মুখস্থ করা, আর হচ্ছে এই বিক্রিয়াগুলো মুখস্থ করা, তার সেম মুখস্থ করা। এবার তোমার হাতে যেটা নেই, প্রসেসটা ম্যাথমেটিক্যালি প্রসেস, সেটা আমি তোমাকে শিখিয়ে দিতে পারি, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। কি বলছে তখন, তাহলে বিক্রিয়াটা জেনে নিলাম। তাহলে এবার দেখো জেডেন, তাহলে দেখে নেবো যে হ্যাঁ আমার জেডেনও বাম ধারে একটা, তাহলে এটা রাসায়নিক কি, এটা একটা রাসায়নিক বিক্রিয়া তখনই হবে যখন এটা আমি কি করব, যখনই আমি এটা সমতা বিধান করবো। দেখো H2 দুটা, মানে যে পরিমাণে যটা পরমাণু বাম দিকে ডান দিকে সমপরিমাণই আছে। এবার জেডেনের এইগুলো মুখস্থ করতে হবে বলছি, এটা পরীক্ষা নাও দেওয়া থাকতে পারে। জেডেনের আণবিক ভর কতটা, 65.4, তাহলে 60 বলছে যে 130.8 গ্রাম দস্তা থেকে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে এই বিক্রিয়া থেকে আমি কী জানতে পারি, না বিক্রিয়া থেকে জানতে পারি যে জেডেনের এত গ্রাম জেডেন থেকে প্রাইমারি অবস্থায় বিক্রিয়া থেকে আমি 2 গ্রাম হাইড্রোজেন পেতে পারি। তাহলে একে কত পেতে পারি না 2/something যেটা দেওয়া আছে, আর 130.8 কত পেতে পারি না 2/65.4 গুণিতক হচ্ছে আমার এইটা 130.8। দেখবে এটা আর এটা 2 কেটে যাবে, আর 2 2 4, মানে অ্যান্সার পাবো আমি 4 গ্রাম হাইড্রোজেন পাবো। বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্ক আসো। বলছে 100 গ্রাম হাইড্রোজেন পেতে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে H2SO4 বিক্রিয়া ঘটাতে হবে। যখনই বিক্রিয়া বেসড কোশ্চেন দেখবে আগে চেষ্টা করবে বিক্রিয়াটি লিখে ফেলার। তাহলে বিক্রিয়াটি কি, Mg যুক্ত H2SO4 = MgSO4 যুক্ত H2, আমার বিক্রিয়া। এবার আসো, বলছে 100 গ্রাম হাইড্রোজেন পেতে কত গ্রাম ম্যাগনেসিয়ামের প্রয়োজন। তাহলে কি চেয়েছে, হাইড্রোজেনের পরিমাণ চেয়েছে ম্যাগনেসিয়ামের সঙ্গে, এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে। এবার আমি বিক্রিয়া থেকে কি অ্যামাউন্টটা পাই দেখি, বিক্রিয়া থেকে দেখি যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম হাইড্রোজেন দিচ্ছে। তাই তো এখানে দেখছি যে 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি আমি 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে।
তাহলে 1 পাচ্ছি আমি 24/2 থেকে, তাই তো। আর 100 পাচ্ছি আমি 24/2 গুণিতক কত 100। তাহলে 2×5 100 আর 24×5 120 আর হচ্ছে 0 মানে কত 1200 মানে 1200, তাই তো। এটা হচ্ছে একই ব্যাপার। নেক্সট আসি 3 নম্বরের প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো সলভ করার একটা প্রশ্ন 500 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে এই অঙ্কটা করার প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে আগে বিক্রিয়াটা ডান ধারে লিখে ফেলতে হবে। তাহলে চুনাপাথর মানে কি CaCO3, তাহলে CO3 লিখবো না আমি, আর CO3 থেকে CO প্লাস CO আমি পাবো বিয়োজন করলে। এবার কত গ্রাম দেওয়া আছে না 500 গ্রাম, জানার দরকার নেই আমার। আমি দেখি বিক্রিয়া থেকে কি পাচ্ছি আগে, না বিক্রিয়া থেকে কি চেয়েছে চুনাপাথরকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আলটিমেটলি CaCO3 হচ্ছে 100। কীভাবে পেলাম এগুলোই শিখতে হবে, এগুলো আলাদাভাবে শিখে দেবো, এগুলো আগের ক্লাসেই ছিল, এগুলো আলাদাভাবে শিখে দেবো। CaCO3 কি না ক্যালসিয়ামে 40 হয়, বলো ক্যালসিয়াম কটা আছে, একটা আছে। কার্বন কটা আছে, একটা আছে, তাহলে যুক্ত 12। আর অক্সিজেন কটা আছে, 3টা, তাহলে একটার জন্য 16, 3টার জন্য কত, 3টার জন্য হচ্ছে 48। তাহলে টোটাল কত হবে 100 হয়ে করে 100। তাহলে এই 100 গ্রামটা পেলাম কোনখান থেকে, না এই 100 গ্রামকে 100 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে আমি পাই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 গ্রাম উৎপন্ন বিক্রিয়া করলে কত পাই, না 44/100। আর 500 গ্রাম উত্তপ্ত করলে কত পাই 500, না গুণিতক হচ্ছে 500। তাহলে 100 পাচ্ছে 500 আর 44 পাচ্ছে, 44 পাচ্ছে হচ্ছে তোমার হিসাব করলে কত হয়, না 44 হিসাব করলে হচ্ছে 220 গ্রাম। তারপরে অঙ্ক, তারপরে বলছে 44.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তাহলে বিক্রিয়াটা আমি লিখে ফেলতে হবে যে 2KCl3 = 2KCl + 3O2। আমি বলবো মাধ্যমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা। এই বিক্রিয়া থেকে প্রচুর প্রশ্ন এসছে, এই বিক্রিয়া থেকে প্রচুর প্রশ্ন এসছে। এই বিক্রিয়াটা ভাই সব বিক্রিয়া মুখস্থ করে, এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট মুখস্থ করে যেতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সমতা বিধান মুখস্থ করে যেতে হবে। তাহলে কি বলছে দেখি, কি জিজ্ঞেস করেছে পরে, কত কার সঙ্গে কাকে তুলনা করা হয়েছে। এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তাহলে এখানে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড আগে দেখি, আগে নর্মালি বিক্রিয়া থেকে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাই। দেখো এটাকে হিসাব করলে 245 গ্রাম। কীরকম, কে এর হচ্ছে 39, একটাকে Cl হচ্ছে 25.5, অক্সিজেন হচ্ছে 48, ইন্টু সবার জন্য দুটো অণু, তাই তো 2 মোল, তাহলে ইন্টু 2 করলে 245। তাহলে 245 গ্রাম পটাশ, এটা বিক্রিয়া থেকে লিখতে হবে। ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাচ্ছি আমি 96 গ্রাম, সমতা বিধান করে। O2 কত 32, তাই তো 32, 16 2 32, আর বাইরে কত 3 মোল, তাহলে ইন্টু 3, তো কত হবে না 32 96। তাহলে একের জন্য কত পাবো 96/245, আর 24.5 জন্য পাবো যে 96/245 গুণিতক হচ্ছে 24.5। দেখবে পয়েন্ট কেটে যাবে, অ্যান্সার আসবে 9.6 গ্রাম O2। তারপরে অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমি করাবো না, এই অঙ্কটা হোম টাস্ক থাকবে, অঙ্কটা দেখে ভালোভাবে করবে, এই অঙ্কটা দেখে ভালোভাবে করবে, বুঝে করবে, দেখার দরকার নেই। এবার আমি আসছি যে লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ H2 পাওয়া যায়। চলো করি, তাহলে বিক্রিয়াটা মুখস্থ হতে হবে সমতা বিধান সহ, তাই তো। Fe যুক্ত 4H2 = Fe3O4 যুক্ত 4H2। এবার আমাকে কী চেয়েছে দেখো, লোহিত এত গ্রাম আয়রনের সঙ্গে কী চেয়েছে হাইড্রোজেন। তাহলে বিক্রিয়ায় দেখি কত গ্রাম আয়রন থেকে, বিক্রিয়ায় দেখি কত গ্রাম আয়রন থেকে
কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় না, বিক্রিয়া বলছে যে 168 গ্রাম আয়রন থেকে, বিক্রিয়া বলছে যে 168 গ্রাম আয়রন থেকে পাই 8 গ্রাম হাইড্রোজেন, তাহলে 1 গ্রামে পাই কত 8/168, আর 21-এ পাই গুণটু 21, তাহলে কত হবে, কেটে দাও, 21 আষ্টে কেটে যাবে আর 8 আষ্টে কত 1, তাহলে 21 গ্রাম থেকে কত পাবো আমি, 1 গ্রাম হাইড্রোজেন পাবো। সেম অঙ্ক আমি বারবার করব না, বিক্রিয়া এটাও HW থাকবে, করে আনবে HW। 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে দহন করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, তাহলে বিক্রিয়াটা লিখে ফেলবে 2Mg যুক্ত O2 MgO। এবার এই ম্যাগনেসিয়াম বিক্রিয়া থেকে দেখি কত গ্রাম Mg উৎপন্ন করে, বিক্রিয়া বলছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 80 গ্রাম Mg উৎপন্ন করতে পারে, তাহলে 1 কত উৎপন্ন করতে পারে আর 72 কত উৎপন্ন করতে পারে সেটা আমাকে দেখতে হবে। নিশ্চয়ই এবার বুঝতে পারছো, নিশ্চয়ই এবার ফান্ডাটা ক্লিয়ার হয়েছে, অঙ্কগুলোর ফান্ডাটা ক্লিয়ার, অসুবিধা নেই। চলো নেক্সট, আয়তন সংক্রান্ত, মানে ওজনের, এতক্ষণ আমি পড়ছিলাম যে এত ওজন কত গ্রাম উৎপন্ন করবে, তাহলে বিক্রিয়াটা লিখতাম, সেই বিক্রিয়ায় এত থেকে এত দিত, তাহলে একে কত দিত আর আমার আস্কিং মানে যেটা চাইছে সেটা কত দিবে এটা বের করছি, তাহলে ওজন দেওয়া ছিল ওজনই বের করেছি, এবার দেওয়া থাকবে ধরো ওজন আর আয়তন বের করতে হবে, প্রসেসটা একই, শুধু আর একটু বুঝতে হবে, আয়তন বোঝার জন্য মূলের ধারণাটা ক্লিয়ার হওয়া প্রয়োজন, যেটা 9 ক্লাসে ডিটেলসে ছিল, তো সেই যেগুলো বাকি ছিল সেগুলো আমি আপলোড করবো বলে দিয়েছি, সেগুলো দেখে নিও। তো চলো, ওজন আয়তন সংক্রান্ত গণনা। হ্যাঁ, তার আগে কিছু জিনিস আমি বলছি মন দিয়ে দেখে নাও, কিছু জিনিস বলছি মন দিয়ে জাস্ট ওয়াচ করে নাও, বাস দেখে নাও, বেশি কিছু বলবো না, জাস্ট দেখে নাও। চল, মূলের সম্বন্ধে কিছু বলছি, দেখো এখানে আমি জানি যে মোল ইকুয়াল টু 3টা সূত্র তোমাকে জানতে হবে, একটা হচ্ছে W/M মানে ওজন বাই আণবিক ওজন, আরেকটা লিখতে হবে যে আয়তন বাই হচ্ছে 22.4 লিটার, আরেকটা লিখতে হবে যে অনুপরমাণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা বা NA। এবার এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, খুবই ইম্পর্টেন্ট সূত্র। এবার দেখো এই সূত্রটায় নিচেরগুলো কিন্তু ফিক্সড থাকবে, M হোক 22.4 হোক, এটা STPতে বা অ্যাভোগাড্রো, এগুলো ফিক্সড থাকবে, চেঞ্জ হবে এইগুলো আমার চেঞ্জেবল, ওজনটা, আয়তনটা আর পরমাণুর সংখ্যাটা। তো এইগুলো বুঝতে পারবে তখনই যখন এইগুলো সম্পর্কে অঙ্ক করা হবে, থিওরি পড়ে ভাই কোনো লাভ নেই, এর সম্বন্ধে অঙ্ক করলে এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, তখন মূলও কিন্তু ঐকিক নিয়মের সহজে করা যায়, যদি এই সূত্র বা এই ফান্ডাটা যদি ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে এখান থেকে কিন্তু 100% এখানে সমস্ত অঙ্ক হয়ে যাওয়ার কথা, এইখান থেকে 100% সমস্ত অঙ্ক হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, চলো দেখে নিই নেক্সট এখানে কী কী অঙ্ক জিজ্ঞেস করছে। তার আগে আমি জেনে নেব যে বাষ্প ঘনত্ব আর আণবিক ওজনের কী সম্পর্ক আছে, ফটাফট দেখে নিই কী সম্পর্ক আছে। না দেখো, আর এগুলো সম্বন্ধে বেশি বলবো না, যে একই জিনিস বারবার জানো, যে STPতে 1 মোল গ্যাসের আয়তন কত না হচ্ছে 22 এগুলো ফান্ডা জিনিস, 22.4 লিটার, বা হচ্ছে থাকবে কত না হচ্ছে বা হচ্ছে 22.4 লিটার, বা আমি লিখতে পারি কত না, আমি লিখতে পারি 22,400, তাই তো 22,400 ml, এটা আমি লিখতে পারি। তো এখানে আমি একটা প্রমাণ করতে দেয়, বর্তমানে প্রমাণ করতে দেয় না, জাস্ট জেনে রাখলেই চলবে যে বাষ্প ঘনত্ব আর মলিকুলার ওয়েট মানে ওজনের কি সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা আমি জানবো বাষ্প ঘনত্বটা কী জিনিস। না, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে সেই জিনিসটা যে একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ওজন সমায়তন হাইড্রোজেনের গ্যাসের ওজনের তুলনায় যত গুণ ভারী, সেটাকেই বলে বাষ্প ঘনত্ব। মানে এইটা পড়লে জানা যাবে যে বাষ্প ঘনত্ব সমান কি বলছে না, বাষ্প ঘনত্ব সমান এখানে বলছে যে ভি আয়তন গ্যাসের ওজন বাই
ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের যে অনুপাতটা তাকেই বলছে আমার বাষ্প ঘনত্ব। আর কোনো গ্যাসের প্রমাণ বাষ্প ঘনত্ব ইকুয়াল টু গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু হচ্ছে 0.089 গ্রাম পার লিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের কত গুণ। এটা কি বলবে না, প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব গুণিতক 0.089 গ্রাম পার লিটার, মানে প্রতি লিটারে 0.089 গ্রাম। আসো তাহলে সম্পর্কটা কি বলা হয় না, সম্পর্কটা হচ্ছে এম ইকুয়াল টু 2 অফ ডি, মানে মলিকুলার ওয়েট বা ওজন ইকুয়াল টু 2 গুণিতক বাষ্প ঘনত্ব। লেটার সাপোজ আমাকে বললো যে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত, তাহলে কার্বন ডাইঅক্সাইডের ওজন কত না 44, তাহলে বাষ্প ঘনত্ব কী করতে হয়, বাই 2 ভাগ করতে হয়, কত হবে না 22 হবে, কত হবে 22 হবে। চলো অঙ্কে ফিরে আসি, একই রকম অঙ্ক, সেখানে ছিল গ্রাম ওজন দিয়ে এত গ্রাম ওজন থেকে কত গ্রাম হাইড্রোজেন পেতাম জিজ্ঞেস করা হয়েছিল। এবার জিজ্ঞেস করা হবে এত গ্রাম থেকে কত পরিমাণ বা কত আয়তনের হাইড্রোজেন পেতে পারি। তো সবার আগে যে বিক্রিয়াটা বলা হবে সেই বিক্রিয়াটা আমাকে আগে লিখে ফেলতে হবে। কি বিক্রিয়া, জেডেন যুক্ত H2SO4 ইকুয়াল টু ZnSO4 প্লাস H2। এই বিক্রিয়াটাকে ভালো করে দেখতে হবে। কি চেয়েছে বিক্রিয়াটায় চেয়েছে এত গ্রাম দস্তা থেকে কত লিটার হাইড্রোজেন পাবো। তাহলে এটা পরে বের করব, তার আগে বলছি বিক্রিয়ায় এই জিনিসটাই কীভাবে দিচ্ছে দেখি। বিক্রিয়া দিচ্ছে 65.4 গ্রামে, বিক্রিয়া বলছে আমি দিচ্ছি H2 মানে কি 1 মোল মানে হচ্ছে আমার দিচ্ছে 22.4 লিটার। তাহলে 1 দিচ্ছে আমার 22.4 লিটার বাই এটা, আর 13.8 দিচ্ছে 22.4 বাই 65.4 গুণিতক 13.8 দেবে, এটা 2 কাটবে, আর 22.4 ইন্টু 2 মানে 44.8 হবে। তো সেটাই আমার এসটিপিতে আয়তন হবে। এবার একটা রেয়ার ভুল সবার হয়, যেখানে আমরা 22.4 সবসময় লিখে ফেলি, সাবধান। এখানে 22.4 তখনই লিখবে যখন H2টা 1 মোলের জন্য পরমাণু সংখ্যা যার আগে 1 বসবে তার জন্যই 22.4। যদি এখানে বাই চান্স আমি বলছি এমন কোনো বিক্রিয়া আসবে যেখানে H2টা 3 মোল উৎপন্ন হয়েছে, সেখানে 22.4 লিখলে অ্যান্সার রং। সেখানে 22.4 ইন্টু 3, yani 22.4 ইন্টু 3 করলে যা হয় সেটা তোমাকে লিখতে হবে। তারপর নর্মাল যেরকম প্রসেস হয় সেই প্রসেসে অঙ্ক করলে চলবে। আসি নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক কী বলছে না, নেক্সট অঙ্ক বলছে যে 2.5 গ্রাম সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে বিক্রিয়া করলে কি পরিমাণ এনএইচ উৎপন্ন হবে। চলো আমাকে দেখি বিক্রিয়াটা কী, আগে বিক্রিয়াটা লিখে নেব। আমাকে এখানে কি বলছে যে সোডিয়াম থেকে কি পরিমাণ এনওএইচ পাবো। তাহলে আমি দেখি আমার বিক্রিয়া কি দেয় না, বিক্রিয়া বলছে যে 46 গ্রাম সোডিয়াম দিচ্ছে আমার, যদি আয়তনেই বের করতে চাও, দেখো H2টা সোডিয়াম হাইড্রোক্সাইড সামনে 2, পরমাণু সংখ্যা তো 2, তাহলে নিশ্চয়ই এখানে 22.4 হবে না, কত হবে 22.2 মানে 44.8, তাই তো। তাহলে 1-এর জন্য কত হবে আর 2.3-র জন্য কত হবে, ইজিলি বের করতে পারবে, তাই তো, ইজিলি বের করতে পারবে, ব্যাস। তাহলে আমি দিচ্ছি 3 আর 4টা, ভাই 3 আর 4টা হোমওয়ার্ক থাকলো, বাড়িতে প্র্যাকটিস করবে, সব অঙ্ক করে দেওয়ার কোনো মানে হয় না। 3 আর 4টা জোরদার প্র্যাকটিস করো বাড়িতে, তাই তো। আমি তো পিডিএফ তো দেখতে পাচ্ছ, পিডিএফ যদি চাও আমি এই নোটসটা আপলোড করতে পারি, বা তুমি যে ধরনের টেক্সট বই ইউজ করো সেই টেক্সট বই ধরেই পড়ো, আমি একটা যে কোনো টেক্সট বই ধরেই পড়াচ্ছি, তো তুমি তোমার টেক্সট বইতে অঙ্কগুলো অ্যাপ্লাই করতে পারো। যা যা দিচ্ছি অঙ্কগুলো করে আমাকে কমেন্ট এসে জানাবে যে দাদা বা স্যার আমি অঙ্কটা বুঝতে পারছি। দেখো ভাই, আমি যখন পড়াচ্ছি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি 95+ নিজেও পেয়েছি, আমি বিগত 3 বছরের স্টুডেন্টকে 98 পাইয়েও দেখেছি, একটা 50% ছেলেকেও আমি 90+ পাইয়ে দিয়েছি। তো ভাই ভরসা রাখো, আমি অফলাইনে ছিলাম, আমি অনলাইনে কোনো দিন আসিনি, নতুন স্টার্ট করেছি, তো আমার
প্রশ্ন সিরিজগুলো দেখবে, খুবই গুরুত্বপূর্ণ, আর ক্লাসগুলো দেখবে। আমি অন্তত এটা তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি যদি মাধ্যমিক পরীক্ষার আগের দিন পর্যন্তই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তুমি তোমার ভৌত বিজ্ঞান প্লাস জীবন বিজ্ঞানে 95 তুমি ক্যাচ করে রাখতে পারো, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। যেটা বড় বড় ইনস্টিটিউট, বড় বড় জায়গা থেকে জাস্ট নোটসের আকারে দেয়, অনেক পিডিএফ করে, ভাই অনেক পিডিএফ করে, অনেক নোটস দেয়, অনেক ডিপিপি দেয়, সেগুলোর কোনো মূল্য নেই। কারণ কোনো সিস্টেমেটিক ওয়েতে পড়ানোটা জানতে হবে, সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। কোনো রকেট সায়েন্সের মতো প্রশ্ন প্র্যাকটিস করেও লাভ নেই, কোনো অতি সহজ প্রশ্ন প্র্যাকটিস করেও লাভ নেই। যেটা তোমার জন্য দরকার সেটাই প্র্যাকটিস করে, সেটা আমি জানি, তাই তো কোশ্চেন ট্রেন্ডস দেখে আমি জানি। চল, আর একটা জিনিস ঠিকই যে আমি কারোর প্রমোশন ডিপ্রমোশন করছি না, যে সমস্ত ইউটিউবার, এখন তো সে সমস্ত ইউটিউবারের পরিমাণটা বেশি যারা নাকি সাজেশান দিচ্ছে ভাই, ভুলেও এই চক্করে পড়তে যেও না স্টুডেন্টরা। সাজেশান পড়ে কিচ্ছু হবে না, সাজেশান কোনো দিনই উদ্ধার করতে পারবে না। আমি আমার ভিডিও যে কোশ্চেন সিরিজগুলো দিচ্ছি না, আমি অল কোশ্চেন আলোচনা করছি, কোনো সাজেশান আমি দিচ্ছি না। তাই ভালো কথা, সাজেশান ছেড়ে দাও, থরলি পড়ো, দেখবে পারবে। তোমার যদি কোনো একটা চ্যাপ্টারের সঙ্গে ক্লিয়ার কাট কনসেপ্ট তৈরি না হলো, তাহলে তুমি সাজেশান উপরে কী করবে? তুমি খাপছাড়া পড়বে? তাহলে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট পড়ার জন্য তোমাকে পুরো বইটাই ভালো করে রেডি করে রাখতে হবে, বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আমি ক্লাসটা করালাম, এই ক্লাসের মূল্য ধরো কিছুই নেই যদি তুমি না কোশ্চেন প্র্যাকটিস করো, প্র্যাকটিস সেশন জয়েন করো, তাই তো? তাহলে যা বলছি চুপচাপ করো, ভালো রেজাল্ট তুমি দেখতে পাবে। চলো আর 2-3টা অঙ্ক করি, আমি আজকে ক্লাসটা অফ করবো, একই রকম অঙ্ক করতে বারবার ভালো লাগছে না। বলছে 1.7 গ্রাম গ্যাসের এসটিপিতে আয়তন এত, বাষ্প ঘনত্ব জিজ্ঞেস করছে। চলো, এটা খুব ভালো অঙ্ক, আমি একটু আলাদা টাইপের অঙ্ক ক্যাচ করতে পেরেছি। তাহলে এই অঙ্কটাকে আমি মূলের আকারে করে দেখাবো। চলো মূলের আকারে করে দেখাই। চলো ভাই, এখানে কোনো প্রথম কথা, এখানে কোনো তোমাকে বিক্রিয়া কি বলেছে? কোনো বিক্রিয়া বলেছে? এরকম কোনো গ্যাস বিক্রিয়া করলে XYZ কিছু উৎপন্ন হবে কোনো কি বলেছে? না, সেটা আমাকে এরকম কিছু বলেনি। তো চলো, তাহলে বলেনি যখন ওই পদ্ধতিতে করার দরকার নেই, বলেনি যখন বিক্রিয়া কিছু আসবে না, নিশ্চয় অন্য কোনো পদ্ধতি হবে, সেটাই তো আমি তোমাদেরকে শেখাবো এখন। চলো, আমি একটা মূলের সূত্র বলেছিলাম, কি বলেছিলাম? মূল ইকুয়াল টু ওজন বাই আণবিক ওজন, আয়তন বাই 22.4 লিটার। তাহলে ওজন বাই আণবিক ওজন ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার। এ সূত্র জানো কি জানো না বলো? বলেছিলাম এই সূত্রটা এক্ষুনি বলেছিলাম। এবার দেওয়া আছে যে বলেছিলাম এইটা ফিক্সড, এইটা আনফিক্সড, এটা দেওয়া থাকে। কখন দেওয়া থাকে? যখন আমাকে পার্টিকুলার গ্যাসটার সম্পর্কে বলে দেয়। প্রশ্নটাকে ভালো করে দেখো, কোনো গ্যাস সম্বন্ধে এখানে বলেছে, তুমি কী করে আণবিক গুরুত্বটা ক্যাচ করতে পারো? তাহলে নিশ্চয়ই আমার এইটা জানা নেই, অজানা। আর এটা অজানা থাকে, কিন্তু এটা এখানে দিয়ে দিয়েছে 1.7 গ্রাম, তাই তো? তাহলে এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই, এটা দেওয়া আছে 2.24 লিটার, আর এটা 22 লিটার মানে জানি। তাহলে জাস্ট বসিয়ে দাও। আমি আরেকবার করছি, পেজটা ছোটো বলে কাটছি। তাহলে 1.7 বা এটা আমি এক্স ধরলাম, এটা 2.24 বাই হচ্ছে 22.4 লিটার, তাই তো? তাহলে দেখো, এটাকে কাটাকাটি করে এক্সের মানটা বার করো। এক্সের মানটা কত হচ্ছে? না, এক্সের মানটা আমার এখানে আসছে কত? না, এক্সের মানটা আসছে আমার 17, মানে গ্যাসটির মলিকুলার ওয়েট আসছে 17, তাই তো? এবার বলো বাষ্প ঘনত্ব কী হবে? আমি কি বলেছি? আমি বলেছি বাষ্প ঘনত্ব ডি ইকুয়াল টু m/2, মানে এম না, যে ওজন যেটা বাড়াবে সেটা বাই 2। তাহলে এখানে কত বেরিয়েছে? 17। তাহলে 17/2 করলে কত হবে? হবে 8.5 হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চল। এই অঙ্কটা একটু আলাদা টাইপের প্রশ্ন, অঙ্কটা দেখবে, অনেক প্রশ্ন আমি আপলোড করবো, ধরে নেবে। চলো, আর আমি করাবো না, একই রকম সেই প্রশ্নগুলো আসছে, করাবো না। দেখো, অনুশ্রেণীর প্রশ্ন এগুলো করতে পারো, তাই তো? না করতে পারো, কোনো অসুবিধা নেই। মোট কোশ্চেন প্র্যাকটিস বেশি করে করতে হবে। তো আমি কি বললাম, এই চ্যাপ্টারটা এখনও কমপ্লিট হয়নি। কখন চ্যাপ্টার কমপ্লিট হবে? যখন আমি অল কেমিক্যাল ইকুয়েশন আপলোড করব, যখন আমি একটা টেবিল আপলোড করব, এই যে হাইড্রোজেনের কত ভর, এর কত মুখস্থ রাখার জন্য, যখন আমি মূলের সূত্রটা আরেকবার আপলোড করব, আর এই সূত্র, এই 3টা করে চ্যাপ্টারটা করো, প্র্যাকটিস করো। যখন আমি পুজোর সময় যখন আমি প্র্যাকটিস সেশন আনবো, তখন সেখানে জয়েন করো। চলো, আজকের মতো থ্যাংক ইউ। নোটসের জন্য টেলিগ্রামে জয়েন করতে পারো।
টেলিগ্রামের নামটা কি? সৌম্যদীপ মুনিয়ানি, জয়েন করতে পারো। ঠিক আছে, চলো, গুড নাইট।